ক্লিনিকে যেটা হয়েছিল যে আমি চোখ বন্ধ করেছি আলো দেখে, চোখ খুলেছি আলো নেই। ডাক্তার বলছেন যে জলি তোমার একটা ছেলে হয়েছে। আমি কিন্তু আমার ছেলের মুখটা দেখতে পারি নাই। হুম হুম। এবং এমনও দিন গেছে যে আমাকে ঘরে লক করে রাখতে হয়েছে। কেন? মানে লক করে রাখার কারণটা? আমাকেও গুনতে হবে, প্রতিবন্ধী কিংবা অপ্রতিবন্ধিতার বিচারে নয়। আমি রাষ্ট্রের নাগরিক, সমাজের অংশ। সংবিধানেও আমার কথা স্পষ্ট করে বলা আছে। তাই অধিকার কিংবা সমতা বিধান করবার জন্য হলেও আমাকে গুনতে হবে, অবশ্যই গুনতে হবে। একটাই তো জীবন, এই এক জীবনের জন্যই তো মানুষের চিরন্তন লড়াই। এই জীবনে একটু ভালোভাবে বেঁচে থাকার আশায়, একটা আত্মপরিচয়, একটুখানি মর্যাদা, সামাজিক স্বীকৃতি পাওয়ার তৃষ্ণা, সে আশাই তো আমরা পেরিয়ে এসেছি বনজ যুগ, পাথরের যুগ, লৌহ যুগ, আদিমতা আর অসভ্যতা। পেরিয়েছি রাজা রাজরাদের সময়, পৌঁছেছি সভ্যতার আলোর মুখে। বিশ্বে ঘটেছে একের পর এক বিপ্লব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর এখন আমরা বাস করছি চতুর্থ বিপ্লবের সময়। আর সেই সব পরিবর্তনের ছোঁয়ায় বিজ্ঞান আর প্রযুক্তিতে পৃথিবী উন্নতির চরম শিখরে পৌঁছেছে। তবু প্রশ্ন থেকে যায়, দৃষ্টিশক্তির অভাবে, শ্রবণ বা শারীরিক অক্ষমতার কারণে কেউ কি জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবে না? আমি যদি দেখতে নাও পারি, তবু দেখাতে পারি, শুনতে না পারলেও শোনাতে পারি, বলতে না পারলেও বোঝাতে পারি। তাই আমাকেও গুনতে হবে। শুধু দর্শক, এই বিশ্বাস থেকেই দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত সাংস্কৃতিক সংগঠন স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট উপস্থাপন করছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান আমাকেও গুনতে হবে। এটা কোনো রেডিও বা টেলিভিশনের অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠান সরাসরি পরিচালিত হচ্ছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের মাধ্যমে। আমি নার্গিস আক্তার পলি আছি আপনাদের সঙ্গে। এই অনুষ্ঠানে আমরা তুলে ধরব সেই মানুষদের যাদের প্রতিভা, মেধা আর সংগ্রামী কাহিনী সমাজকে ভাবিয়ে তোলে, যাদের গোনা উচিত তাদের অবদানের জন্য, শারীরিক পরিচয়ের জন্য নয়। তাদেরও পিছিয়ে রাখা যাবে না, তাদেরও গুনতে হবে, অবশ্যই গুনতে হবে। দে শুড বি কাউন্টেড। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আজ আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি সমাজের কাছে নিজেকে গুনে নেওয়ার মতো একজন মানুষ হিসেবে প্রমাণ করেছেন। তিনি কিভাবে লড়েছেন, কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কেন আমরা তাকে গুনবো, সব জানবো আজ তার মুখে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বিজিএমই এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জলি কাউসার। জি, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী। আপা, স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনার নাম তো জলি কাউসার, আপনি মানুষ হিসেবে কতটা জলি? চেষ্টা করি জলি থাকতে। আলহামদুলিল্লাহ সবসময় পারছি জলি থাকতে। দৃষ্টি প্রতিবন্ধকতা আমাকে জলি থেকে সরিয়ে দিতে পারে। বাহ, সুন্দর। আপা, কেমন আছেন আপনি আজকে? আজকের কথা বলছি এই জন্য, আমাদের জীবনে তো অনেক ঘটনা থাকে, অনেক গল্প থাকে, অনেক প্রসঙ্গ থাকে, অনেক ফিলোসফি চেঞ্জ হয়। আজকে এই পর্যায়ে, এই সময়ে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী, আমার প্রতিদিনের সকাল যে এরকম করে শুরু হয়, আজকেও শুরু হয়েছে। প্রতিদিন যেভাবে নিজেকে মানে সুস্থ রাখতে চেষ্টা করি সেভাবেই চলছে। আমরা বিভিন্ন প্রেক্ষাপটে আপনার সাথে আলোচনা করব, অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। আমাদের কয়েকটা সেগমেন্টে আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে। আমাদের প্রথম যে পর্ব সেটা হচ্ছে আমাকেও গুনতে হবে, কারণ আমার একটা গল্প আছে, বা আমি অনেক প্রতিকূলতা পার হয়ে এই জায়গায় এসেছি। কোন প্রেক্ষাপটে আপনি আমাদের সাথে আলোচনা করতে চাইবেন? একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী, গল্প আছে, প্রতিকূলতা আছে। তবে আমার মনে হয় আমি গল্পটা বলি, অবশ্যই। আমার অবশ্যই, প্রতিকূলতাগুলো আপনার আপনারা গল্প বুঝতে আমাদের পারবেন। শোনান। আমি জন্মগতভাবে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী না। আমি 2004 পর্যন্ত একজন দৃষ্টিবান ব্যক্তি ছিলাম। জি। আমি বিবিএ ফাইনাল ইয়ারে যখন ফাইনাল এক্সাম দিলাম, তারপর আমার বেশ জ্বর হলো। এলাকা ডাক্তারের কাছে গেলাম। একবার ডাক্তার বলে টাইফয়েড, এক ডাক্তার বলে আমার হচ্ছে ইউরিন ইনফেকশন হয়েছে। তারপর শেষ পর্যন্ত আমি যে ক্লিনিকে গেলাম, হুম। সেই ক্লিনিকে আমাকে বলা হলো যে আপনার ব্রেনে ভাইরাস হয়েছে। আচ্ছা। তো ব্রেনে ভাইরাস হয়েছে, আপনাকে 10টা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে, সেই জন্য আপনাকে ক্লিনিকে থাকতে হবে।
হুম হুম তো ক্লিনিকে যখন আমাকে 9টা ইঞ্জেকশন দেওয়া হলো, হুম ঠিক সেদিনই আমার চোখের সমস্যা দেখা গেল এবং আমি সেন্সলেস হয়ে গেলাম। তারপর বোর্ড বসে মানে আইডেন্টিফাই করা হলো যে আমার এটা টিউবিকুলার মেনিনজাইটিস হয়েছে। এবং দীর্ঘ 1 মাস আমি ক্লিনিকে ছিলাম। হুম হুম। ক্লিনিকে যেটা হয়েছিল যে আমি চোখ বন্ধ করেছি আলো দেখে, চোখ খুলেছি আলো নেই। ও মা। মানে অনেকটা সিনেমার মতো। যে আমি আমার মাকে বলছি আম্মা লাইট জ্বালাও, তা আম্মা বলছে যে এখন তো দিনের বেলা। তো ডাক্তার বলছে যে অনেকদিন সেন্সলেস ছিল তো, উনি আবার প্যাথিডিন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল। কিন্তু আবার যখন চোখ খুললাম সেই একই অবস্থা। আমার চোখ দেখে অনেকে মানে প্রথম ধাক্কায় বুঝতে পারে না যে আমি চোখে দেখতে পাই না। বিষয়টা না, এমন আমাদের যে কাছেও এমনই লাগছে আবার। যে আমি যখন মানে বাসায় ফিরলাম তখন আমার এক কাজিন বলছে, আমার ভাই, ছোট ভাই বলছে যে আপা আপনার মনে হয় কি ওই যে বাংলা সিনেমাতে শাবানা মাথায় বাড়ি দিলে যেটা হতো চোখে দেখে না, আবার আরেকবার মাথায় বাড়ি দিলে চোখে দেখে। তো আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি দুষ্টামি করছেন আমাদের সাথে, আপনি আসলেই চোখে দেখেন, আপনি আমাদের বলছেন চোখে দেখেন না। তখন পর্যন্ত আপনিও বুঝতে পারেননি যে আসলে কি হতে যাচ্ছে? না, বুঝতে পারিনি। আমার তখন পর্যন্ত আশা ছিল আমি হয়তো আবার আরেকটু ট্রিটমেন্ট নিলে আমি দেখতে পাবো, আমি দেখতে পাবো। তো আমি মাঝখানের প্রায় 2.5 বছর যখন এমন হয়েছে যে আমার বেডরুমটা, আমার বেডটা ছিল যাতে পূর্ব দিকে জানালা, আমি সূর্যটা দেখতাম। হুম হুম। তো আমি যখন সূর্যটা সকালবেলা দেখতাম না তখনই আমি মেন্টালি ডিসঅর্ডার হয়ে যেতাম। এবং এমনও দিন গেছে যে আমাকে ঘরে লক করে রাখতে হয়েছে। আপু কেন, মানে লক করে রাখার কারণটা? মানসিক ভাবে আমি অসুস্থ হয়ে ও গিয়েছিলাম যে আমি চোখে আচ্ছা। দেখতাম এতটা হুম বছর। হুম 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 23 বছর আমি চোখে দেখতাম, হঠাৎ করে আমি চোখে দেখতে পাচ্ছি না। হুম হুম। তো তো ওই জায়গাটা থেকে আমি মানে ইয়ে হয়ে গিয়েছিলাম। এরপরে আহ, যখন পুরোপুরি বুঝতে পারলেন যে আহ, যেই পৃথিবীর সব রংগুলো আপনার দেখা, হঠাৎ করে সেই রংগুলো আপনার চোখ থেকে সরে গেল, কিভাবে নিজেকে সেই জায়গা থেকে আপনি খাপ খাইয়ে নিলেন? ওই ঠিক ওই মুহূর্তে যখন বুঝতে পারলেন যে আমি আর হয়তো এই পৃথিবীর কোনো রঙই দেখতে পাবো না। আসলে দেখতে পাবো না, এটা কিন্তু কখনোই আমি তখন বিশ্বাস করতাম না যে আর দেখবো না। তো এখানে আমার একটা খুব দারুণ একটা মজার ঘটনা আছে। হুম আমার একটা ফ্রেন্ড যাকে আমি বিবিএ সময় পড়াতাম, তো ও আমাকে বলছে যে তুই তো আর পারবি না মানে এমবিএ করতে, তোর তো ফিনান্সে খুব শখ ছিল। হুম হুম। তো ফিনান্সে শখ ছিল, ফিনান্সে তো আর এমবিএ তুই করতে পারবি না, তোর তো শেষ জীবন। মানে আমি চোখে দেখতে পাই না তার মানে আমার জীবন শেষ। তো সেখান আমি থেকে আপনার এই পর্যায়ে আসা আপা। হ্যাঁ, সেটি অনেক মানে এই গল্পটাই খুব মানে দারুণ একটা গল্প, আমার কাছে এখন মনে হয় দারুণ গল্প। আমি যখন ও আমাকে বলল কথাটি, তখন আমি মনে করলাম যে আমি তো শুধু চোখে দেখতে পাই না, হুম, শুধু চোখে দেখতে না পাওয়ার কারণে কি আমি বসে থাকবো? সেটাই। তখন আমি উঠে দাঁড়ালাম এবং আমি ভিটিসিবি, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্য ব্লাইন্ড, হুম হুম সেখানে গেলাম কম্পিউটার ট্রেনিং করার জন্য। হুম। কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি সেই মেইন কোর্সটা করতে পারলাম না। মেইন কোর্সটা করতে না পেরে আমি আবার বাসায় আমার কম্পিউটার সেই সফটওয়্যার জস, সেই হুম, সফটওয়্যারটি ইনস্টল করে নিলাম। হুম। একা একাই কাজ করতাম, আচ্ছা। ওই ফোনে কথা বলতাম ইনস্ট্রাক্টরের সাথে ভিটিসিবির। তো ওইভাবে আমি কম্পিউটারে, যেহেতু চোখে দেখা সময় দেখার অবস্থায় আমার কম্পিউটারের কাজ করার অভিজ্ঞতা ছিল, হুম হুম। তো সেটাই আমাকে সাহায্য করেছে। আচ্ছা। এবং আমি একটা সময় ভুলেই গেলাম যে আমি চোখে দেখতে পাই না। মানে এটা আপনার অনেক এখন বড় একটা শক্তি। সত্যি অনেক আমি বড় একটা চোখে, শক্তি। আমি যে চোখে দেখি না হুম। এটা এখন আর আমার মনেই হয় না। আমার মনে হয় আমি জন্ম থেকেই এরকম। আপা, এই পথে চলতে গিয়ে আমাদের সবার জীবনেই আহ, কিছু কিছু গল্প থাকে, যেই গল্পের মধ্যে প্রেম, ভালোবাসা, সম্পর্ক, জীবন সঙ্গী এসব এসেই যায়। একটু যদি আপা ছোট্ট করে বলতেন আপনার জীবনের এই গল্পটুকু, বা যদি কোনো গল্প থাকে এরকম। হ্যাঁ, গল্প তো অবশ্যই আছে এবং সেই গল্পটি খুব ভয়াবহ গল্প। আমি যখন এই যে ভিটিসিবির কথা বললাম হুম ট্রেনিং এ যাওয়ার জন্য, তো সেখানে আরেকজন ব্যক্তি এসেছিল, সোহেল আহমেদ। তো ও ট্রেনিং করলো, আমি করতে পারিনি। তো ফোন করার পর যেটি হয়েছিল যে ওর সাথে কথা বলতাম, ওর সাথে কথা বলতে বলতে একটা রিলেশনশিপ শুরু হলো।
আচ্ছা। কিন্তু ও একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, আমিও একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। হুম হুম তো দুজন আমরা ওই মানসিকতা মেলে, ও লেট ব্লাইন্ড আমিও লেট ব্লাইন্ড। হুম তো হুম দেখা গেল যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। হুম হুম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তখন আমাদেরকে গ্রামীণ ফোনে ডিজুস একটা আচ্ছা আচ্ছা। অফার দিয়েছিল হুম হুম সারা হুম রাত হুম। গল্প করার জন্য। সেটাই সেটাই। হুম হুম তো আমরা সারা রাত গল্প করতাম। তো ওভাবেই শুরু হয়ে গেল। কে কাকে প্রস্তাব করেছিল জানি না, মনে নেই এখন। হুম হুম। কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আমার মা রাজি ছিল না। মা রাজি না থাকার কারণে যেটি হয়েছে, আমরা একা একা গিয়ে বিয়ে করলাম। বাহ। বিয়ে করে তো মানে একটি বিষয় ছিল, আমার মা আমাকে বিয়ে দিতে চাচ্ছিল কোনো দৃষ্টিবান ব্যক্তি ছেলের সাথে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যেটা ফিল করেছি বা করি এখনো, যে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে বোঝার জন্য, বিশেষ করে একজন দৃষ্টি প্রতিবন্ধী নারীকে বোঝার জন্য, তার সমস্যাগুলো বোঝার জন্য একজন দৃষ্টিবান ছেলে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে কখনোই বুঝবে না। সেজন্য সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। এখন আমরা মানে ওই যে শুরু, জীবন সঙ্গী সম্পর্কে একটু ছোট করে বলবেন? ও একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। ও 2003 সালে দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে। ওর চোখে গ্লোকোমা হয়েছিল। সেখান থেকে ওর চোখেও দেখতে পায় না। আপনারা এখন সুন্দরভাবে আছেন, একসঙ্গে আছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আপা, আমরা একটু পরের প্রশ্নে চলে যাচ্ছি। বর্তমানে আপনি যে জায়গায় আছেন সেখানে আপনার কাজের ধরন কি, বা আপনার দায়িত্বটা কি, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি কি কি প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন বা কতটা সাপোর্ট পাচ্ছেন? আমি বিজিএমইতে 2010-এ জয়েন করেছি। হুম হুম তো এরপর থেকে বিভিন্ন কাজ, মানে যে কাজটা আমি করতে পারি, কম্পিউটারের কাজগুলা করতাম। কিন্তু বর্তমানে আমি যে ডিপার্টমেন্টে কাজ করছি, এসডিপি, হুম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তো সেখানে একজন মাস্টার ট্রেনার হিসেবে আমি কাজ করছি। এই কাজটি শুরু করার আগে যেটি হয়েছে, যে সবার একটা কনফিউশন ছিল, একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি সে দেখতে পায় না, সে কিভাবে প্রজেক্টরের স্লাইড গুলা সেটাই। দেখতে পাবে, হুম হুম কিভাবে ট্রেনিং করাবে। তো যখন আমি ট্রেনিং শুরু করলাম, হুম যখন আমি ট্রেনিং শুরু করেছি যে প্রতিটা স্লাইড হুম হুম আমি কিভাবে করব, কিভাবে করছি বলছি। হুম হুম হুম। যেহেতু আমি আগে এনজিওতে আমার জব করার অভিজ্ঞতা ছিল, আমি আচ্ছা। 2007 থেকে 2010 পর্যন্ত হুম হুম এনজিওতে কাজ করেছি। তো বিভিন্ন আইন সম্পর্কে বা কথা বলার কাউন্সিলিং এর এগুলো ট্রেনিং করানোর অভিজ্ঞতা ছিল। হুম হুম। তো সেই হিসেবে আমি ট্রেনার হিসেবে ভালোই করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সমস্যা আছে, যে আমি ঠিক ফ্লোরে যেভাবে, সবাই তো এখানে দৃষ্টিবান, হুম 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 আরএমজি সেক্টরে সবাই তো দৃষ্টিবান। হুম হুম হুম। তাদের মাঝে প্রথম ট্রেনিং করাতে একটু একটু ভয় লাগছিল। কিন্তু আমার যে সহকর্মীরা আছে, তাদের যে সহযোগিতা, আমি যদি বলি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ এই কারণে, কারণ কি, তারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট তো দেওয়ার চেয়েও বড় কথা, তারা আমাকে বুঝতে পেরেছে। তারা আমাকে বুঝতে পেরেছে যে ঠিক কখন আমার কোন কাজটি দরকার, কিভাবে আমাকে রিপ্রেজেন্ট করবে তারা। আপনার কাজের ক্ষেত্রের এই সহযোগিতাই আপনাকে এতদূর পর্যন্ত আসতে সাহায্য করেছে, অবশ্যই সেটা আমি মনে করি। আহ, অবশ্যই। আপা, একটু পরের প্রশ্নে চলে যাই। আপনি তো, আমরা জানি, একজন মা, আপনার একজন সন্তান রয়েছে। এমনিতে আমরা যারা আছি, মা হিসেবে সন্তান লালন পালন করতে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, সন্তানদের টেক কেয়ার করতে হয়। আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মা হিসেবে সন্তানকে লালন পালন করতে গিয়ে কি কোনো প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে? আহ সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন? সে আপনাকে কতটুকু বোঝে বা সহযোগিতা করে? আসলে আমি তো জলি, সবসময় হাসতে চেষ্টা করি, কিন্তু ওই সময়টায় মনে হয় হাসি কিছুটা কমে গিয়েছিল আমার। একজন নারী যখন মা হয়, হুম হুম অসম্ভব রকমের খুশি হবার কথা তার, কিন্তু আমি হতে পারি নাই। হতে পারি নাই প্রথম কারণ, আমি ওটিতে যখন আমার ডাক্তার আমাকে বলছেন, হুম ডাক্তার বলছেন যে জলি তোমার একটা ছেলে হয়েছে, আমি কিন্তু আমার ছেলের মুখটা দেখতে পারি নাই। হুম হুম হুম। এটা একজন মার জন্য সবচেয়ে বড় কষ্ট, বড় যে কষ্ট। আমি আমার সন্তানের মুখটা দেখতে পারলাম না। তারপর থেকে বিভিন্ন কাজে, যারা দৃষ্টিবান তাদেরকেও অনেক হেল্প করতে হয়, তাদের সিজারিয়ান, যেহেতু আমার বাচ্চা সিজারিয়ান, হুম হুম তো তাদেরকে অনেকে হেল্প করে। কিন্তু আমি মা, আমি আমার বাচ্চাকে
জাস্ট আমি আমার বুকে নিয়ে ব্রেস্ট ফিড করাবো, সেটুকু আমি কিন্তু করতে পারিনি। হুম হুম হুম। কারণ সবার একটা, যারা আশেপাশে ছিল সবার ভয় ছিল যে আমি ঠিক মতো এই কাজটি করতে পারবো না। বা অনেক সময় হয় যে বাচ্চাটা শুয়ে আছে, দৃষ্টিবান মা কিন্তু দেখতে পাচ্ছে বাচ্চার মাথাটা বালিশ থেকে সরে গিয়েছে, সেটাই সেটাই। হুম কিন্তু আমি কিন্তু হাত না দিয়ে মানে ধরে না ধরে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আবার যেহেতু আমি কর্মজীবী, হুম কর্মজীবী মা, সেক্ষেত্রে দেখা গেছে আমার মাতৃত্বকালীন ছুটির পরে আমি অফিস থেকে যাওয়ার পর আমি আমার সন্তানকে অতটা সময় দিতে পারতাম না, কোয়ালিটি টাইম যেটাকে বলে আমি দিতে পারতাম না। বা যে সময় পর্যন্ত একটি শিশুকে ব্রেস্টফিড করাতে হয় আমি সেই সময়টা পাইনি। তো একজন মা হিসেবে আমি বলবো যে আমি 100% একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী হিসেবে আমি যতটা করা উচিত ছিল ততটাও করতে পারি নাই, আমার চারপাশে যারা ছিল তাদের মানে অজ্ঞতার কারণে, যে আচ্ছা। আমি পারবো কি পারবো না, হুম একজন ও দেখতে পায় না। হুম আর আমার সন্তান এখন তো ক্লাস 8-এ পড়ছে। হুম হুম আলহামদুলিল্লাহ আমার ছেলে আমাকে বোঝে, ওরাটুকুই বোঝে আমার বিভিন্ন কাজে সহযোগিতা করা। যেমন বাবা এটা কয় টাকার নোট, হুম বাবা আমাকে একটু কেকটা বানাচ্ছি, কেকটা বানানোর সময় বাবা এই একটু ইয়ে দাও, ওর বার্গারের ইয়েটা বানাচ্ছি, পেটিটা বানাচ্ছি, বাবা একটু সয়া সস দাও, একটু টমেটো সস দাও। প্রত্যেকটা জিনিস ও আমার সাথে হেল্প করে। বাহ, সুন্দর। শুভকামনা রইলো আপা আপনার সন্তানের জন্য। আহ, আমরা এখন একটু আমাদের পরের পর্বে চলে যেতে চাচ্ছি। আমাদের পরের পর্ব হচ্ছে আমাকেও গুনতে হবে, কারণ আমি সমাজের একজন মানুষ, এই সমাজে আমি অবদান রাখি। আপা, এই সমাজটাকে আপনি কিভাবে দেখেন? একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী হিসেবে, অন্তত আমি নারীর কথাই বলবো শুধু, হুম হুম নারীর জন্য বিষয়টি আমরা বলতেও পারি না। অনেক সময় দেখা যায় যে আমি যখন ঘর থেকে বের হচ্ছি, হুম রাস্তায় রাস্তায় যখন বের হচ্ছি, একজন নারীকে ছুতে সবার, একটু স্পর্শ করতে কিন্তু সবাই চায়। হুম হুম। হ্যাঁ, কিন্তু একজন দৃষ্টিবান নারীর কিন্তু সেটা, দৃষ্টিবান নারীকে কিন্তু ছোঁয়াটা এত সহজ না। সহজ না। সহজ না, কিন্তু আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী, চট করেই কিন্তু তারা আমার হাত ধরে ফেলে, যদিও বা আমার হাতে একটি সাদা ছুরি থাকে। হুম হুম তারপর কিন্তু চট করে সে, যেই হোক, চট করে হাতটা ধরে হুম ফেলে। হুম হুম। এবং রাস্তা পার হওয়ার সময় সে যদি আমার সাথে অন্য কোনো রকমের কোনো আচরণও করছে, আমাকে সেটি মুখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে। বা ধাক্কা দিয়ে, ও আপা সরি দেখতে পাইনি, মানে কিছুটা বোঝা যায় যে ইন্টেনশনালি কিছুটা হচ্ছে এটা। বোঝা যায় ইন্টেনশনালি করছে, কিন্তু আমার কোনো কিছু করার উপায় থাকে না। তো সমাজটা, আসলে সমাজে যে সমাজ থেকে আমি সহযোগিতা পাবো, হুম সহমর্মিতা পাবো না, হুম সেই সমাজ আমাকে করুণা দেখায়। সমাজ আমার জন্য করুণার দৃষ্টিতে সমাজের প্রত্যেকটা ব্যক্তি আমাকে দেখে। হুম। আপা, আহ, এই সমাজটাকে তাহলে যদি বলি আমি, আপনার জায়গা থেকে আপনি কিভাবে দেখতে চান? সমাজ, আসলে সমাজে তো আমরাই মানুষ, আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছি তারা কিন্তু সহযোগিতা চাই, করুণা চাই না। হুম বর্তমানে আমরা আহ, আপনি টেকনোলজিক্যাল বলেন, শিক্ষায় বলেন, যে কোনো ভাবে আমরা নিজেরা সক্ষমতা চাই, কিন্তু হুম ওই যে ডিসেবল, অক্ষম, হুম ও দৃষ্টি প্রতিবন্ধী তার মানে ও কিচ্ছু পারে না, এই ধারণাটি যতক্ষণ পর্যন্ত এই সমাজে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত সমাজের কোনো কিছু হবে না। কিন্তু এই সমাজের প্রতিটা ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সচেতন হবে, জানবে, বুঝবে, তাদের মানসিকতাকে বুঝে তাদেরকে, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে, করুণা প্রকাশ করবে না, এভাবেই আমি চাই। সুন্দর। আপা, আপনি এই সমাজে অনেক অবদান রাখছেন। এই ক্ষেত্রটি ছাড়াও আপনার কর্মক্ষেত্র কর্মক্ষেত্র ছাড়াও কি আপনি আর কোনো কিছুতে যুক্ত আছেন, বা আপনি এই সমাজে আর কি কি অবদান রাখছেন? বিজিএমইএ তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি আমি, এটা আমার পেশা। হুম কিন্তু তার বাইরেও আমি এসএআরপিভি, সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল, সেখানকার এক্সিকিউটিভ মানে নির্বাহী পরিষদে আমি আছি, এক্সিকিউটিভ কমিটির আমি একজন মেম্বার। আর বর্তমানে ভিপস, ভিজুয়াল ইম্পেয়ার্ড ফর পিপল সোসাইটি, হুম হুম। সেখানকার এক্সিকিউটিভ কমিটিতে আমি একজন মেম্বার। এই দুটি প্রতিষ্ঠানে সরাসরি ভাবে আমি যুক্ত।
এছাড়া অন্যান্য কিছু প্রতিষ্ঠান আছে যারা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে কাজ করে। তাদের সাথে আমি অনলাইন অফলাইন বিভিন্ন ভাবে সংযুক্ত আছি। আপনার জন্য শুভকামনা রইল। আপনি আরো আরো এই ধরনের কাজ করে সমাজে অবদান রাখেন। আপনার কাছে আম, সমাজ, একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী উম, হয়েও আপনি সমাজে অনেক অতটুকুই অবদান রাখছেন যেটা হয়তো কোনো দৃষ্টিমান নারী রাখছে না। আমাদের পরের পর্বটি হচ্ছে আমাকেও গুনতে হবে, কারণ এই সমাজের মানুষের কাছে আমার কিছু প্রত্যাশা আছে। আপা, দৃষ্টি প্রতিবন্ধী নারী হিসেবে বা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে এই রাষ্ট্র, দেশ বা দৃষ্টিমান মানুষের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আসলে আমরা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা, আমরাও তো মানুষ। আমাদেরকে প্রথমত মানুষ হিসেবে গণ্য করতে হবে। গণ্য করতে হবে, সেটি যদি রাষ্ট্রীয় আইন যদি আমাদের না থাকে, তো যেটি ছিল আগে প্রতিবন্ধী কল্যাণ আইন ছিল, সেটিকে এখন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক আইন শুধুমাত্র কাগজে কলমে লেখা থাকে, এর বাইরে এটার বাস্তবায়ন হয় না। রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে তারা, মানে যারা নীতি নির্ধারক আছে, তারা শুধুমাত্র আইন করে রেখে দিলেই নয়, আইনগুলোকে বাস্তবায়ন হচ্ছে কিনা এটা সঠিকভাবে পর্যবেক্ষণ দরকার তাদের। এটা একটা মনিটরিং করতে হবে। এটি হলো রাষ্ট্রীয় ভাবে। আর সমাজে যেটা সচেতন, আমরা, সমাজ তো মানুষেরই তৈরি। আমরা প্রত্যেকটা মানুষ যদি যারা দৃষ্টিবান আছেন তারা যদি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে মানুষ হিসেবে গণ্য করেন, তাদেরকে সেই মর্যাদা দেন, মানুষের মর্যাদা। ওই যে করুণা না, মানে অনেকটা অক্ষম ভিক্ষাবৃত্তি, ওরা ভিক্ষাবৃত্তি করে চলে, এই মানসিকতা তাদের পরিবর্তন করার জন্য সচেতনতা, আমাদের যেমন আজকের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি কিন্তু অনেক অনেক বড় ভূমিকা রাখবে। হুম, হুম। যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বোঝার জন্য বা অন্য যে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে হেসে উড়িয়ে দেয়া বা তাদেরকে অক্ষম বলে চালিয়ে দেয়া, এই মানসিকতা থেকে তাদেরকে বের হতে সহযোগিতা করবে। অবশ্যই। আম, আপা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তবে শেষ করার আগে আপনার কাছে আপনার আহ এমন একটি গল্প শুনতে চাই, একটু মজার গল্প। আপনার জীবনের একটা মজার গল্প শেয়ার করবেন, হয়তো কখনো কোথাও আপনি এই গল্পটি শেয়ার করেননি, বা আমাদের সাথে শেয়ার করলে আপনার ভালো লাগবে। সেরকম একটি গল্প আপনার কাছ থেকে শুনতে চাই। আমি সেটি প্রথমে একবার বলেছিলাম যে আমার চোখ দেখলে হঠাৎ করে কেউ বুঝতে পারে না হুম, যে আমি দেখতে পাই না। তো যখন আমি একটু চোখে মেকআপ নেই, চোখটা খুব সুন্দর করে আঁকি এবং ছবি তুলি, হঠাৎ করে কেউ বুঝতে পারে না যে আমি দেখতে পাই না। তো একদিন একটা প্রোগ্রামে, তো এক লোক আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছে এবং বিভিন্ন, যেটা সচরাচর করে আর কি, হুম, হুম, ইশারা করছে। হুম। এখন দুঃখজনক ভাবে আমি তো সেজে গুজে দাঁড়িয়ে আছি, আমি তো তার ইশারা বুঝতে পারছি না। তো আমার কাজিন এসে আমাকে এটা আপনি বলছে, কিভাবে বুঝতে পারলেন যে আহ, উম, কেউ আপনাকে ফলো ইশারা করছে করছে, বা হুম? ইশারা করছে, হ্যাঁ। আচ্ছা। আমি, আমার কাজিন এসে আমাকে বলছে, আচ্ছা, এই তোমাকে ওই ছেলেটা ইশারা করছে, তুমি কথা বলো। আর ওই ছেলে যে ইশারা করছে, তো আমি তো বুঝতে পারছি না। তো আমি যখন তাকালাম ওই দিকটাতে ঘুরে, আমার কাজিনকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ছেলেটা কোথায় দাঁড়িয়ে আছে, আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে। তো ও বলার পর আমি ছেলেটার দিকে তাকালাম। আমি যখন তাকালাম, ছেলেটা মুচকি হাসলো। তা আমার কাজিন তো আমাকে পাশ থেকে আমাকে কমেন্ট্রি দিচ্ছে, ছেলেটা এখন হাসছে, ছেলেটা এখন তোমার দিকে তাকিয়ে এই করছে। তা আমিও না ঠিক তার রিপ্লাই দিচ্ছি। ছেলেটা, আমি তো কমেন্ট্রি শুনে রিপ্লাই দিচ্ছি, আর ছেলেটা ওখান থেকে মনে করছে ইশারায় রিপ্লাই সেটা করছি। আপনি তো আপনার কাজিনের মাধ্যমে আপনি সেই রেসপন্সটা হ্যাঁ, করছেন, কিন্তু হ্যাঁ, সে বুঝতে রেসপন্স পারছে করছি। না। সে বুঝতে পারছে না। অনেকক্ষণ পর যখন ছেলেটা সামনে আসলো, কথা বলার পরে যখন বুঝতে পারছে, ছেলেটা মনে হয় আমার চেয়েও বেশি, মানে অবাক হয়ে গিয়েছিল যে আমি দেখতে পাই না। ওই সময়কার মানে তার যে অভিব্যক্তি, সে অভিব্যক্তি শুনে মানে দেখে, মানে বুঝে, দেখে তো না, বুঝে আমার খুব মজা লাগছিল যে যাক, একটা
ঠিক আছে অন্তত দেখতে না পাওয়ার। যাক, দেখতে অবশ্যই এরকম অনেক অনেক মজার অভিজ্ঞতা আপনার জীবনে হয়েছে। আপা, আপনাদের এই অবস্থানে দাঁড়িয়ে আপনি বা আপনারা দৃষ্টি প্রতিবন্ধী যারা, দৃষ্টি প্রতিবন্ধী নারী হিসেবে আপনি সমাজে অবদান রাখছেন, এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী নারী পুরুষ আহ, সবাই, আমার মনে হয় যে তারা চায় এই সমাজে অবদান রাখুক। রাষ্ট্র যাতে, দেশ যাতে, এবং আমি যেটা বলবো দৃষ্টিমান আমরা যারা আছি, আমরা যাতে আপনাদেরকে সেই সহযোগিতা করতে পারি, এবং সেই সহযোগিতার মাধ্যমে আপনারা এই সমাজে আরো আরো অবদান রাখবেন, সেই প্রত্যাশা আমরা রাখবো। এবং এই এতটুকু পর্যন্ত আপনার আসার পেছনে আপনার আপনাকে সহযোগিতা যারা করেছেন, যারা আপনার পেছনে কাজ করেছেন, সবার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আপা, এই মুহূর্তে আমাকে এই অসংখ্য অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে, আপনি যদি সবার উদ্দেশ্যে কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ পলি। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের এই প্রোগ্রামে আমাকে আনার জন্য। আম, এই প্রোগ্রামের মাধ্যমে সবাই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী নারী সম্পর্কে অনেক বেশি সচেতন হবে, এবং আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে, অন্য যে কোনো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে করুণা নয়, সহযোগিতা করবে। অবশ্যই। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথা শুনতে শুনতে কোথায় যে হারিয়ে গিয়েছি, সময় তো আর বসে থাকে না। আপনাকে আজ বিদায় বলতে হচ্ছে। আপা, অনেক 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 শুভকামনা ধন্যবাদ। রইল, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের এই অনুষ্ঠান গবেষণা ভিত্তিক, যাতে করে যারা দৃষ্টিমান তারা যেন এই অনুষ্ঠান দেখে, যারা দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধিতা নিয়ে কাজ করছে তাদের জন্য কিছু করতে পারে। আপনাদের জানাতে চাই, স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন। আমাদের প্রধান কাজ শ্রুতি নাটক নির্মাণ করা। আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা নিজেরা নাটক লেখে, নাটকে ভয়েস দেয় এবং ইউটিউবে আপলোড করে। নাটক ছাড়াও আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, এই যেমন আমাকেও গুনতে হবে, এরকম একটি অনুষ্ঠান। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, নার্গিস আক্তার পলি। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মাহবুবুর রহমান রনি। দেখা হবে পরের পর্বে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব পূর্ব জয়। আমাকে গুনতে হবে, অবশ্যই গুনতে হবে।